আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের বিপ্লব ভাই। রেগুলার মোটরসাইকেল চালিয়েছেন দীর্ঘদিন এবং এখন তিনি একজন স্কুটার রাইডার। আজকে শুনবো বিপ্লব ভাইয়ের গল্প, কেন উনি শিফট করলেন স্কুটারে। আপনি বাইক চালাচ্ছেন কত সাল থেকে? স্টার্ট আপ 2004 থেকে। অনেক লম্বা সময় তো। স্কুটার রাইডার হচ্ছে কোভিডের পরে, জাস্ট জব স্টার্ট করি। তখন ফার্স্ট হচ্ছে যে আমি ইউটিউবে আপনার চ্যানেল দেখি আর কি। তখন মোস্ট প্রবাবলি আপনার স্কুটি ম্যান ছিল আর কি, স্কুটি ম্যান ছিল তখন। আপনি ওই মাইস্ট্রোটা, হ্যাঁ আমার ফার্স্ট স্কুটার। বিফোর কোভিড হচ্ছে আমরা কয়েকটা ফ্রেন্ড হচ্ছে একটু দেশের বাইরে ট্যুরে যাই। আচ্ছা, তো ওইখানে হচ্ছে আমরা স্কুটার রেন্টে নিই। আচ্ছা, তো ওইটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে স্কুটার রাইড করা। ওকে। তো ওইখানে হচ্ছে যে আমরা কমফোর্টটা পাই রাইড করে, প্লাস হচ্ছে যে যে ফ্লেক্সিবিলিটি আমাদের আসে, এটা আসলে আউটস্ট্যান্ডিং ছিল। তারপরে যে আসলে আমাদের দেশে নর্মালি স্কুটারটাকে কিন্তু সবাই স্কুটিই বলে, কোনো একটা মডেল মোস্ট প্রবাবলি স্কুটি, টিভিএস এর একটা প্লাস স্কুটি, ওই মডেলটার কারণে খুব ভালো একটা, ওইটার কারণে মানুষজন আসলে সবাই স্কুটারকে গণহারে স্কুটি বলা শুরু করে। তবে একটা জিনিস আমার কাছে খুব কমন লাগছে, ওই সময় অনেকেই না এই দেশের বাইরে গিয়ে যখন ঘোরাঘুরির জন্য স্কুটার ভাড়া করে তখন মজাটা বোঝে যে আসলে স্কুটারটা এত কনভেনিয়েন্ট। বাংলাদেশে কিন্তু তখনও স্কুটার অত পপুলার না। না না, আমি মোস্ট প্রবাবলি ওটা 2016 লাস্টের দিকে ছিল ট্যুরটা আমাদের। তো তারপরে এসে আমি দেখতাম যে আমার পাশের বাসায় একজন হচ্ছে যে একটা টিভিএস উইগো ইউজ করতো। তো আমি বললাম যে এটা তো আমি ওইখানে চালাই আসছি। আচ্ছা, বাট তার আগে আমি দেখছি, বাট আমার মাথায় ওইভাবে ছিল না। আমি ওইখানে যে চালানোর পরে ওইটা সম্পর্কে একটু আইডিয়া হওয়ার পরে দেন ওইটা দেখে ভালো লাগলো। তারপরে আস্তে আস্তে আপনার চ্যানেল দেখা, তারপরে আমি ঢাকায় একদিন রাইড করি, ওইটা ছিল হচ্ছে টিভিএস জুপিটার। ওকে। তো ওইটা রাইড করি, তো আমি দেখলাম যে কমফোর্ট জোনটা অনেক ভালো। বাইকের যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে হাইওয়েতে খুব বেশি ক্লাচ ধরা লাগে না, ব্রেক করা লাগে না, একটা লং টার্ম চলে, ওইটা অতটা পেইনফুল মনে হয় না নিজের কাছে। বাট আমাদের সিটি রাইডের জন্য কিন্তু এটা খুব একটু যেটাকে বলে হচ্ছে যে বাংলা ভাষায় একটু প্যারা লাগে। যে এই কারণেই কিন্তু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কমিউটার হিসেবে আসলে স্কুটারের পপুলারিটি বেড়ে গেছে। হ্যাঁ, শুধুমাত্র বাংলাদেশেই দেখবেন যে স্কুটারটা ওরকমভাবে পপুলারিটি পায় নাই, ইনফ্যাক্ট এখনও অনেকখানি পিছিয়ে। ইউরোপ, আমেরিকা যেখানেই যান না কেন স্কুটারটা কিন্তু মোস্ট পপুলার একটা ভেহিকেল। শিফট হয়ে গেছে কিন্তু এখন কমফোর্টটা সবাই চায়। হ্যাঁ, আমাদের দেশে শুধুমাত্র এটাকে একটা ট্যাবু দিয়ে রাখছে, এটা মেয়েদের বাহন। হ্যাঁ, এটা বলে আমাদেরকে এক কাইন্ড অফ লক করে রাখা হয়েছে। হ্যাঁ, যে এটা কেন ছেলেরা চালায়, এটা তো মেয়েরা চালায় ভাই, এটা বিয়া মেল মনে হয় না, এটা শুধুমাত্র ফিমেলদের জন্যই। এরকম একটা কনসেপ্ট আমাদের দেশের মানুষের মধ্যে কেন জানি ঢুকায় দেওয়া হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আগে থেকে এটা আমি মনে করি অনেকটা কমে আসছে। কারণ এখন আপনি রাস্তায় সিগন্যালে দাঁড়াইলে অ্যাটলিস্ট দেখা যায় যে না আমার পাশে বা আগে পরে 2-4টা স্কুটার আছে। গত 3 বছরে তো ম্যাসিভ শিফট। আমরাও আসলে আশাবাদী যে বাংলাদেশের সিনারিওটা ইনশাল্লাহ খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাবে। তো বাইক থেকে শিফট করে যখন স্কুটারে আসছেন, আপনাকে কোনো সময় এরকম মনে হয়েছে যে এই ডিসিশনটা আপনার জন্য আসলে ভুল ছিল? আমি যেহেতু অনেকটা দীর্ঘ সময় ধরে বেশ কিছু মডেলের বাইক চালানো হয়েছে আমার হাত দিয়ে, সেটা বাজাজ থেকে শুরু করে ইয়ামাহা, সুজুকি, ইভেন এখন যেটা স্কুটার আছে সেটাও সুজুকি ব্র্যান্ডের বাইক। লাস্ট চালিয়েছেন কি? সুজুকি জিক্সার এসএফ। বাহ। তো ওটাও মোটামুটি প্রায় আমি 36,000 মাশাআল্লাহ। ওটা দিয়ে লং ট্যুর করছেন? হ্যাঁ, ওটা দিয়েও লং ট্যুর হয়েছে। আচ্ছা, এটা দিয়েও লং ট্যুর করছেন? এটা দিয়েও লং ট্যুর করছে। আপনি ডিফারেন্সটা বলেন। ওই যে বললাম যে আমি সবসময় চিন্তা করি হচ্ছে কমফোর্টটা, জাস্ট শুধু আমি থ্রোটল দিচ্ছি, ব্রেকটা কন্ট্রোল মতো ধরতেছি, আমার ভিশনটা যদি আমি ঠিক রাখি, আদারওয়াইজ আমার কোনো প্রবলেম হচ্ছে না। বাট দেখা যাচ্ছে যে সিটি রাইডে আমি লং রাইডের থেকে আরও বেশি কমফোর্ট। লং রাইডের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার গাড়ি সিসি বা গাড়ি কিছু কন্ডিশন ওয়াইজ হচ্ছে যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু মনে হয় যে না হয়তো এটা থেকে হয়তো আর একটু বেটার কোনো মডেল বা বেটার কিছু হইলে হয়তো। বাট অ্যাজ এ স্কুটার হিসাবে আমি বাইকের থেকে মোর দেন কমফোর্টেবল হচ্ছে স্কুটারে। এই পর্যন্ত বেশ কয়েকবার লং ট্যুর, এর মধ্যে আছে কুয়াকাটা আছে 3 থেকে 4 বার, দেন চিটং, সিলেট, এদিকে গাজীপুরে, ইভেন আমাদের গ্রামের বাড়িতে
আরও বেশ অনেক জায়গাতেই যাওয়া হয়েছে। আর শর্ট ট্যুরের মধ্যে গাজীপুর, মানিকগঞ্জ, মাওয়া এগুলো অ্যাভেলেবেল, কুমিল্লা এইগুলোতে মানে বরাবরই যাওয়াই হয়, সপ্তাহের আগের মাথায় মোটামুটি এটা যাওয়া হয়। যেটা হয়েছে যে আমি একবার গ্রামের বাড়ি থেকে আসার পথে মাওয়া রোডে পেছনের রেয়ার টায়ারটা একেবারে ব্লাস্ট হয়ে যায়, টায়ারটা ছেড়ে দেয় আর কি। একেবারে ছেড়ে দেয়। তো এটা ওই সময়টায় আসলে খুবই প্যাথেটিক একটা মুভমেন্ট যায়। সার্ভিস সেন্টার পাচ্ছিলাম না ওইরকমভাবে, হাইওয়ে রোড। তো আরও মানে প্রবলেম যেটা কোন সময় হয়েছে এটা হচ্ছে ঈদের পরে। দিনে নাকি রাত? না, দিনেই হয়েছে। কোন জায়গাটায়? আবদুল্লাপুরের থেকে 2-2.5 কিলো আগে। আচ্ছা, আশেপাশে ছিল কোনো মানে টায়ারটা ঠিক করা? না, ওইরকম বাইকের তেমন কোনো কিছু ছিল না। আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আপনার ট্রাক স্ট্যান্ডের বা এরকম যারা, তো ওদের কাছে আসলে আমাদের স্কুটারের সম্পর্কে তাদের ওরকম আইডিয়াও নাই। অনেক ট্রাই করার পরে একটা আমি বাইকের সার্ভিস সেন্টার পাই। তো ওইখানেও তাদের কাছে অ্যাভেলেবেল কোনো ধরনের টায়ার বা টিউব এই ধরনের কোনো ছিল না। তো ওইখানে একজন আমার সাথে খুবই আমাকে কোম্পানি দিচ্ছে, কোঅপারেটিভ ছিলেন, একজন সার্ভিস সেন্টারের একজন ভদ্রলোক, মালিক নিজেই ছিলেন। তো উনি প্রথমে একবার হচ্ছে আমাকে টায়ারটাকে আবার রিপেয়ার করে জেল টেল করে দেয়। আমি আবারও হাইওয়েতে আসার পরে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার রান করার পরে আবারও সেম কাজ হয়। তো আমার লিটারেলি প্রথমে একবার আমাকে হচ্ছে এটা ব্লাস্ট হইলো, আমাকে সার্ভিস সেন্টার খুঁজে খুঁজে ঠেলে ঠেলে হাইওয়ে থেকে সার্ভিস রোড দিয়ে যে করা লাগছে। সেম জিনিসটা আবার রিপিটেশন হয়েছে। ও মাই গড। ওই মুহূর্তে ওই ভদ্রলোকই আমাকে সাজেশন দিলেন যে ভাই আপনি হয়তো একটু স্লো রাইড করে একটা কাজ করতে পারেন, যেহেতু এই রোডে সিএনজি চলে। তো আমি উনি একটু কাস্টমাইজ করে বললো যে একটা সিএনজি টিউব যদি আপনার লাগায় দেই, সেটা হয়তো আপনি আপনার মানে এই যেই প্যান্ডামিক সিচুয়েশনটা আপনার এখন যাচ্ছে, এটাকে আপনি হয়তো একটু কাভার আপ করে যেতে পারেন, ঢাকা পর্যন্ত যেন আমি পৌঁছাতে পারি। উনি আমাকে একটা সিএনজি টিউবকে একটু কাস্টমাইজ করে কেটে সেটাকে আবার করে তো লাগায় দিল। তো মোটামুটি আমি আবদুল্লাপুর ক্রস করার পরপরই আমার টায়ারটা ফুলে গেল। মানে ওই যে টিউবের যে একটা ইনব্যালেন্স ছিল কাস্টমাইজেশনটাতে, ওই ইনব্যালেন্সটার কারণে আমার টায়ারটা লিটারেলি তার ব্যালেন্স থেকে এরকম উপরে ফুলে গেল। তো তখন হচ্ছে যে বারবার যখনই ওই জায়গাটা মানে টায়ারটা ঘুরে সার্কেলে আসে, তখনই আমার পেছন থেকে বাম্প করতেছে। তো মনে হচ্ছে যে আমি যাচ্ছি ওই যে ঠেলা গাড়ি বা গাড়ি যেমন ভাঙা রাস্তায় গেলে একটা এরকম বাম্প করে, এরকম। তো আমি আসতেছি, আশেপাশে সবাই আসতেছে, কি ব্যাপার, আমার পেছনে শুধু এরকম ঝাঁকাইতেছে। তো আমি তখন আমার গাড়ির স্পিডে চালাইতে হয়েছে মোটামুটি 15-20, এর সুযোগ নাই, ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। তো তখন কি আর করার, আসতেছি আর রাস্তায় জায়গায় জায়গায় সবাই আমাকে বলতেছে ভাই আপনার টাকা। এখন আমি তো জানি যে আমার প্রবলেমটা কোথায়, বাট পরে ঢাকা পর্যন্ত আসতে পারছি। এসেই দেন হচ্ছে টায়ার চেঞ্জ করা লাগছে। এইটা হচ্ছে আমার মানে এই একটা বিটার এক্সপিরিয়েন্স। তাছাড়া আলহামদুলিল্লাহ আমার স্কুটারে আমাকে কোথাও রাস্তায় মানে বেঁকে যায়নি, যেটা বলে বসে যাওয়া, অনেক সময় প্রবলেম করা, বন্ধ হয়ে যাওয়া। ইঞ্জিন রিলেটেড এই পর্যন্ত আমি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। যারা রেগুলার মোটরসাইকেল চালায় তাদের কিন্তু একটা মতামত থাকে যে স্কুটারের ব্রেকিং নাকি ভালো না। আপনি এতগুলা মোটরসাইকেল চালালেন, প্রমিনেন্ট সমস্ত ব্র্যান্ডের রেগুলার বাইক আপনি চালিয়েছেন, আপনি কি বলুন স্কুটারের ব্রেকিং দিয়ে? আমাকে আমার স্কুটারের কন্ডিশন ওয়াইজ আমার ব্রেকটা আমাকে সেট করে নিতে হবে নিজের মধ্যে। আমার বাইকের মডেল যেমন হচ্ছে সুজুকি বার্গম্যান, এখন আমি যদি এটা এডিভি বা পিসিএক্স এর ব্রেকিং সিস্টেমের সাথে কিন্তু আমি কম্পেয়ার করলে হবে না। ঠিক একই ক্ষেত্রে বাইকের চাক্কার হুইলটা যেমন বড়, ইভেন ডিস্ক ড্রাম যেটাই ব্রেক হোক না কেন, দুইটার কিন্তু সিস্টেমেটিক এটা ডিফারেন্ট, একটু আলাদা। ও বড় হওয়াতে যখন গ্রিপটা একটু বেশি পায়, হ্যাঁ, ছোট হওয়াতে গ্রিপটা একটু কম পায়। বাট নর্মালি আমি মানে কম্পারিজনে যেহেতু আমি অনেকটা সময় ধরে বাইক চালাইছি, সেই দিক থেকে আমি দেখছি যে
একটু প্রবলেম হয়, বাট এটা নিজের মধ্যেই, নিজের রাইডিং ব্যালেন্স বা কন্ট্রোলের মধ্যেই চলে আসে। হুট করেই কিন্তু একটা ব্রেকিং বা কোনো ইয়েকে ওইভাবে কেউ জাজ করা আমার মতে ঠিক না। আমি যদি এটাকে এভাবে বলি যে আমরা যেটাই চালাই না কেন সেটা মানে সেটার সঙ্গে ইউজ টু হওয়াটা হচ্ছে ব্যাপার। ছোট চাকা নিয়ে আপনি আসলে কোনো প্যারা ফিল করছেন নাকি? একটু প্রথম মনে হয়েছে, মানে যখন একেবারেই প্রথম বাইক থেকে স্কুটারে শিফট হওয়া, প্রথম একটা অনুভূতি ছিল ভিন্ন, খুবই ভালো একটা অনুভূতি ছিল। তো তারপরে যখন দেখতেছিলাম যে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি অনেক দিন বাইক চালাইছি, তো আমার একটা বাইকের থেকে যখন আমি আরেকটা বাইকে যখন সুইচ করছি, তখন কিন্তু আমাকে মানে মেন্টালি প্রিপেয়ার থাকতে হইতো যে না, আমার এই বাইকটাতে এটার প্যাটার্নটা এরকম ছিল, এটা এরকম। তো ওইভাবে কিন্তু আমার নিজের মাইন্ডসেটটা করে নিতে হয়েছে। এক্স্যাক্টলি তখন আমি নিজে ভাবলাম যে না, এইটার সাথে আমার রাইডিং স্কেলটাকে ডেভেলপ করতে হবে, যে আমি এটা কিভাবে করব। এইটার জন্য যেমন হচ্ছে যে অনেকে বলে যে আমাদের বার্গম্যানের পেছনের চাকা ছোট হওয়াতে অনেক সময় স্পিড ব্রেকারের প্রবলেম হয়, ভাঙাচোরায় প্রবলেম হয়। এটা আসলে টোটালি আমি মনে করি যে নিজের কন্ট্রোলের ব্যাপার। প্রবলেম হয়, এটা সত্যি। হ্যাঁ, ছোট চাকা হলে পরে ভাঙাচোরা বা উঁচু স্পিড ব্রেকারে প্রবলেম হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনাকে রাইডিং স্কিলটাকে ওভাবে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি আমার রাইডিং স্কিল, আমি যদি এখন দেখি যে একটা গর্ত আছে, এখন দেখে আমি বুঝে যদি গর্তের উপর দিয়ে যাই, তো এইটা তো আমার কেউ মানা করবে না, আমাকে আমার কন্ট্রোল অনুযায়ী এটাকে অ্যাভয়েড করে যেতে হবে। মানে এই জায়গায় যেটা হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে কনফিউশন কাজ করে, আচ্ছা ছোট চাকা হইলে পরে আমার আর একটু বড় চাকা দরকার, কিন্তু তখন গিয়ে আবার দেখা যাচ্ছে বাজেট নিয়ে সমস্যা থাকে। বাজেটের মধ্যে একটা বড় চাকার স্কুটার পাওয়াটা একটু টাফ। আমাদের দেশে অ্যাভেলেবেল যত অপশন আছে, এই পর্যন্ত আপনার চালানো হয়েছে কত কিলো? অলমোস্ট এখন পর্যন্ত হচ্ছে এখন 19,000 প্লাস। আপনি এটা তো নিছিলেন প্রি ওন্ড? হ্যাঁ। তখন কত কিলোমিটার ছিল? তখন ছিল অলমোস্ট প্রবলি 8,000। এর মধ্যে আপনার পার্টস রিলেটেড কোনো প্রবলেম কি ফেস করতে হয়েছে? যদিও আমার এটা BS4 ভার্সন, অফিসিয়াল ভার্সন, ওকে, হ্যাঁ, অথরাইজড বাংলাদেশি। সেই ক্ষেত্রে হয়েছে কি যে আমি অ্যাভেলেবেল পেয়েছি, বাট যেই সময়টা দরকার ওই টাইমে পাইনি। যেমন হচ্ছে যে আমি এটা প্রিয়ন নেওয়ার ক্ষেত্রে তার কিছুদিন পরে এটা আমার একটা মিটারটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, মাইল মিটারটা কাজ করতো না। তার জন্য হয়েছে কি, আমি যখন বারবার সুজুকিতে গিয়েছি, ইভেন আমি গ্রে মার্কেটেও অনেক খুঁজেছি, মিটারটা আমি পাইনি। তো সুজুকি থেকে সুজুকি আমাকে ম্যানেজ করে দিয়েছে, বলছে যে একটু সময় লাগবে। তো পার্সের ব্যাপারে হচ্ছে যে আমি হয়তো বাই ইনস্ট্যান্ট পাচ্ছি না, একটু সময় লাগতেছে। অ্যাভেলেবেল যেগুলো ব্রেক প্যাড, তারপর হচ্ছে আপনার এয়ার ফিল্টার, এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি, এগুলোতে প্রবলেম হয়নি আর কি। লাস্ট যে প্রবলেমটা ফেস করতেছি, ফুয়েল মিটার, যেটা ফুয়েল মিটারটা হচ্ছে মানে সেন্সর বেসিক্যালি, ভিতরে যেটা ট্যাঙ্কের, অয়েল ট্যাঙ্কের ভিতরে থাকে, ফুয়েল ট্যাঙ্কের ভিতরে, ওইটা মোস্ট প্রবলি প্রবলেম হচ্ছে, মানে ওইটা বিবলিং করতেছে, আপ ডাউন করতেছে। তো ওইটা ওদেরকে দেখাইছি, তখন হচ্ছে যে এটা রোজার ঈদের পরেই দেখাইছি, তখন তারা বললো যে এই মুহূর্তে তাদের কাছে নাই। ওকে, হ্যাঁ। সো আমি ঈদের আগে লাস্ট যখন সার্ভিসের জন্য গিয়েছিলাম, তো আনফর্চুনেটলি আমি সার্ভিসটাও পাইনি, এত রাশ ছিল। বললো যে আপনার তাহলে পার্টস যা লাগে তা নিয়ে নেন। ওই মুহূর্তে হচ্ছে আবার ফুয়েল সেন্সরটা ওদের কাছে আসছিল, অ্যাভেলেবেল ছিল। কতদিন পরে? এটা অলমোস্ট তো 2 মান্থ। মানে আপনার যখন আপনার নষ্ট হলো তার 2 মাস পরে? 2 মাস পরে, হ্যাঁ। ইন দ্য মিন টাইম আমি বুঝলাম যে আমার ক্লাচ শুটা মোটামুটি অনেকটা শেষ, একদম এন্ডিংয়ের দিকে চলে আসছিল। ইভেন ওটা কেন যেন একটু একটা সাইড একটু বেশি ক্ষয় হয়েছিল, আচ্ছা, একটু খেয়ে গেছিল, যার কারণে আমি ক্লাস শুটা চেঞ্জ করি, মানে আমি পার্টসটা নিয়ে নিই। তো আমি আমার এলাকার একটা সার্ভিস সেন্টার থেকে ওগুলো ইনস্টল করি, এয়ার ফিল্টার এগুলো করি। বাট ওই ফুয়েল সেন্সরের যে বিষয়টা, ওইটা এখনও কিপ হয়ে আছে। বাট আমি আশ্বস্ত হয়েছি যে এখন সুজুকির কাছে আছে, এটা হয়তো আমি নেক্সট সার্ভিসে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবো। এই দুইটা ছাড়া আর কোনো বিড়ম্বনায় পড়তে হয় না? আর তেমন কোনো বিড়ম্বনা আমার পড়তে হয়নি। আমি বাকি, হ্যাঁ, আরেকটা যেটা পড়তে হয় পার্টস না, সেটা হচ্ছে যে বডি কিট। প্রবলেম হচ্ছে যে যদি কখনো আনফর্চুনেটলি ছোটোখাটো স্ক্র্যাচ বা একটু পরে, যে বিশেষ করে সামনের মাঠগার্ড, রিক্সার জন্য, সিএনজির জন্য কিন্তু আমাদের মানে সিটি লাইফে দেখা যায় যে এগুলোতে একটু সামনে মাঠগার্ডটা অনেক সময় পেছন থেকে এসে লাগানো, বা সামনে থেকে আমি ব্রেক করলাম, হঠাৎ করে জ্যামের মধ্যে রিক্সা পেছনের দিকে দিয়ে দিল, হ্যাঁ, ঘোরানোর জন্য। তখন কিন্তু আমাদের দেখা যায় সামনের চাকার মাঠগার্ডটা স্ক্র্যাচ পড়ে বা ভেঙে যায় অনেক সময়। তো
তো সেই ক্ষেত্রে আমার এই মাডগার্টের সময় এটা আমি পাইনি, তো এটা আমার গ্রে মার্কেট থেকে নেওয়া লাগছে। আচ্ছা, কোথায় পাইছিলেন এটা? এটা আমি বংশাল থেকে নিয়েছিলাম। বংশালে ইদানিং অবশ্য অ্যাভেলেবেল হচ্ছে অনেক কিছুই, হ্যাঁ অনেক বিশেষ কিছু করে available সুজুকির পার্টস ভালোই পাওয়া যায় কম বেশি। হ্যাঁ। তাই না? সুজুকি বিশেষ করে আমাদের বার্গম্যানের সাথে সুজুকি এক্সেসের তো মানে ম্যাক্সিমাম পার্টসই শুধু বডি কিট বাদে ম্যাক্সিমামটাই একই রকম। রাইট, হ্যাঁ অনেক কিছুই একই রকম, ইভেন ইঞ্জিনটাও সেম। তো আমারটা কিন্তু কার্বোরেটর ইঞ্জিন, অফিসিয়াল ভার্সন হতে আমারটা কার্বোরেটর ইঞ্জিন BS4 হ্যাঁ BS4 ভার্সন। তা আমি BS4 ভার্সনে আসলে যতটুকু আমি দেখেছি যে আমাদের যারা বার্গম্যান ইউজার আছেন এর মধ্যে BS4 যারা ইউজ করতেছেন তারা আমার মনে হয় BS6 ভার্সন বা BS7 যারা আছে তাদের থেকে অনেক কমফোর্টে আছে, শান্তিতে আছে। বিশেষ করে হচ্ছে যে থ্রটাল বডির প্রবলেমটা আমি তো গ্রুপের মধ্যে দেখি আমার কাছে কি মনে হয় জানেন, এই প্রবলেমটা বেশি হচ্ছে কি জন্য, কারণ হচ্ছে এই টেকনিশিয়ানরা না জানার কারণে কিছু ভুল কাজ করতেছে, যার ফলে নষ্টটা বেশি হচ্ছে, বুঝছেন? নাইলে কিন্তু এত দ্রুত নষ্ট হওয়ার মতন মানে এত ঠুনকো পার্টস নিশ্চয় সুজুকি বানায় না, বুঝছেন? মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে যারা ইউজাররা আছেন বিভিন্ন ওয়ার্কশপে গিয়ে এটাকে খোলাচ্ছেন, তারা হয়তো এটার কাজটা কিভাবে করতে হয় সেটা জানে না ঠিক মতন, সে গুতাগুতি করে আরো বেশি বাসটা মারতেছে। এইখানে একটা জিনিস বলতে হয় যে ভাইয়া যারাই স্কুটার রাইড করবেন বা সামনে আসবেন বা যারাই করতেছেন, আমি যেটা নিজে ফলো করি, যেটা আমার বাইকের ক্ষেত্রেও আমি করছি, আমি সার্ভিসের সময় একটু হাতে সময় নিয়ে নিজে সবসময় দাঁড়ায় থেকেই সার্ভিসটা করাইতাম। এতে হয়তো কি আমি তো নিজে হাতে করতাম না, বাট একটা ওই মানে দেখা যে হ্যাঁ কোন কাজটা কিভাবে হচ্ছে, হ্যাঁ মানে এই সুযোগটা কিন্তু আবার সব জায়গায় থাকে না। হ্যাঁ অনেক জায়গায় থাকে না, তো থাকেই না। আর অন্যান্য জায়গায় ধরেন যে ভালো করে কাজ জানে না, ওর সামনে দাঁড়ায় থেকেই বা আপনি কি করবেন, ও যদি বাসটা মেরেই দেয় আপনার কিছু করার নাই। যদি একটু দূরে থেকে হোক বা একটু জানা থাকে এতে সুবিধাটা হয় কি, জানতে হবে এই কারণে যে আপনি ধরেন কোথাও একটা ঢাকার বাইরে বা কোথাও আপনি একটা ট্যুরে গেলেন, ছোটখাটো কোনো একটা প্রবলেম হলো আপনার, লেটস সে যেমন আমাদের বার্গম্যানের ব্যাটারিটা থাকে কিন্তু একদম সামনে, তো এটা খুব ইজি টু করা যায় যদি আপনার ব্যাটারি কানেকশনটা একটু লুজ হয়ে যাইতেই পারে চালানোর কারণে, মানে যেগুলো ছোটখাটো যেটা আমিও টুকটাক একটু মানে ফেস করেছি, একেবারে যে করিনি তা না, হঠাৎ দেখা গেছে যে আমার হর্নের যে লাইনটা ব্যাটারি থেকে আসছে বা আমার হর্নের জন্য যে রিলেটা আমি ইউজ করি, কারণ আমাদের তো স্টকের যেই হর্ন থাকে এতে মনে হবে যে আমি হর্ন দিচ্ছি না, ও মনে হবে যে আমি কোনো সাইকেলের পিপ পিপ বাসি দিচ্ছি, মানে আওয়াজ দিচ্ছি আর কি, তো মানে দামই দেয় না। তো তার জন্য হয় কি আমাদের একটু কাস্টমাইজ কিন্তু হর্নগুলো লাগানো লাগে, কম বেশি একটু চেঞ্জ করা লাগে। এই জন্য যে আমাদের যে ওয়্যারিং কানেকশনটা ব্যাটারিতে থাকে, এটা অনেক সময় আমাদের যেহেতু বাংলাদেশের রোড কন্ডিশন বুঝাই যায় যে একটু অনেক বেশি না, তো ভাঙাচোরা থাকে, তার জন্য অনেক সময় লুজ হয়ে যায়। তো এটার জন্য কিন্তু দেখা যায় কি যে অনেকে আপনি একটা জায়গায় ট্যুরে গেলেন, এখন আপনার হর্নটা বাজতেছে, এটা একটা মেজর প্রবলেম। তখন অতিরিক্ত যে হাইড্রোলিক হর্ন লাগানো থেকেও বিরত থাকেন, কারণ এটা মানুষের ক্ষতি করছে। নরমাল পপ আপ হর্ন গুলো বাজিয়ে এইগুলো কিন্তু রেগুলার হর্ন যেটা আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে মাইলেজ কেমন পাচ্ছেন আপনি? আমি মাইলেজ সিটিতে 40, ওকে, হাইওয়েতে 45-50 কাছাকাছি। আর আমার সুজুকি বার্গম্যান চুজিং এর ক্ষেত্রে কিন্তু আপনার ব্লগে অপু ভাইয়ের যে এটা আমি যেদিন রাতে ডিসিশন নিচ্ছি যে আমি নিব, তার আগে কমপক্ষে মিনিমাম 10 বার দেখছি যে কোথায় কোথায় কি বিষয়গুলো থাকবে। যেমন এটা কিন্তু আসলেই ট্রু, অপু ভাইয়ের কথাটা আমার, যে আমাদের সেলফ স্টার্টটা এটা বার্গম্যানের আসলে খুবই মানে একটা লাগে, মানে কেমন জানি গায়ের মধ্যে একটা সিএনজি টাইপের একটা দিয়ে উঠে। আমাকে অনেকেই বলে আমার ফ্রেন্ডরা যে যেমন আমি নর্মালি অনেকদিন যেহেতু বাইক রাইড করছি, খুব স্মুথ আসে স্টার্টআপের সাউন্ডটা, বাট বার্গম্যানের সাউন্ডটা একটু নয়েজটা একটু বেশি আসে, একটা ক্যাট করে একটা আওয়াজ আসে। এই বিষয়টা একটু মাথায় রেখে করা লাগে। তো আমি যখন ওই ছোট চাকা আর এই দুইটা জিনিস মাথায় সেট করে নিলাম, তো দেন আমার এটা চুজ করার ক্ষেত্রে আর কোনো প্রবলেম হয়নি। এইটা থেকে যদি আপগ্রেড করি, 3টা চুজিংয়ে আছে আমার। নাম্বার 1 এডিভি, সেকেন্ড ভ্যারিও, পিসিএক্সটা চুজিংয়ে ছিল, বাট আমি ওটাকে একটু স্কিপ করতে চাচ্ছি আমার হাইটের জন্য, সাইজের জন্য একটু বাল্কি। ভ্যারিও আপনাকে ভালো মানাবে, হ্যাঁ, বাট এডিভিও আপনি খুব সুন্দরভাবে চালাতে পারবেন। না, এডিভি ইনফ্যাক্ট আমি এডিভি রাইড করেছি, আমার এক ফ্রেন্ডের মামার এডিভি আছে, আচ্ছা, তো ওইটা রাইড করেছি আমি।
ভাই এক্স্যাক্টলি এডিবি রাইড করার পরে মনে হয় না যে আবার হয়তো বার্গম্যানে আসি, ব্যাপারটা এরকম আর কি। কারণ ওইটার যে স্মুথনেস হ্যাঁ। বা এটা নিঃসন্দেহে ভাই বাজেটের একটা বড় ব্যাপার আছে, অনেক ব্যাপার, অনেক হ্যাঁ। ব্যাপার আছে। ইনফ্যাক্ট আমি যখন এটা নেই তখনও কিন্তু একটু বাজেটের একটু বিষয়, কিন্তু আমি একটু প্রিয়নের দিকে গেছি, আবার একটু বুঝারও ব্যাপার ছিল যে নতুন আমি বাইক থেকে স্কুটারে শিফট করতেছি। থ্যাংক ইউ সো মাচ বিপ্লব ভাই, আপনাকেও আপনি অনেক কষ্ট করে আসছেন ঝড় এই বৃষ্টির সময়ে। মধ্যে আজকে আসছেন। আপনি যদি এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।